হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বিয়ের পর এই প্রথম দুজনে মিলে যাচ্ছি ঘুরতে, তাও আবার বেশ অনেকটা দূরে। সে বাড়ির লোক তো দুজনকে ছাড়বেই না এত দূরে, কত কিছু বুঝিয়ে তারপরে এই দুজনে বের হয়েছি। আমার যে ভয় একটু করছে না সেটা বলবো না, তবে মেঘালয় মানে মেঘের আলয়, যেখানে প্রকৃতি তার নিজের রূপ একদম ঢেলে সাজিয়েছে, সেই রূপ আর মেঘকে খুব কাছ থেকে অনুভব করার লোভ আমি সামলাতে পারলাম না। কিন্তু আবার মেঘালয় একটা ব্যয়বহুল জায়গা, সেখানে কম খরচে কিভাবে ঘুরবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শিলংয়ে ঢুকেই যেটা হতে হতে আমরা বেঁচে গেছি, আমার মনে হয় সেটা সবার জানা দরকার। ওয়েস্ট বেঙ্গলে সাউথ 24 পরগনা থেকে মেঘালয়ে যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল আজকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। সকাল 4:30 বাজে এখন। এরকম সময় শেষ কবে উঠেছি আমার মনে নেই। সকালের ঘুমটাকে আমি এত ভালোবাসি তোমাদের কি বলবো। ঘুমের মধ্যে ও আমাকে যখন ডাকছিল কিছুক্ষণের জন্য আমার এরকম মনে হচ্ছিল থাক মেঘালয় যাবো না, থাক গিয়ে। এদিকে বারুইপুর থেকে 5:35 লক্ষ্মীকান্তপুর লোকালটা আমাদের ধরতেই হবে, না হলে ব্যাস সব মাটি। এখন বাজে 5:13। আমাদের এই কমপ্লেক্সটা থেকে স্টেশন যেতে ওই 15-20 মিনিট মতো টাইম লাগবে। একদম টায়ার বলো না, সব কিছু কী যে হবে। কাল রাতে একটা কাকুকে ফোন করেছিলাম টোটোর জন্য, যাতে একদম কোথাও না টাইম ওয়েস্ট হয় আমাদের। মানে এই ট্রেনটা মিস হয়ে গেলে বাস আর কোনো কিছুই করার থাকবে না। আমাদের শিয়ালদা থেকে 6:50 ট্রেন। উফ, সকালের আকাশটা কি ভালো লাগছে। এই জন্যই বলে সকালে ওঠো, সকালে চারিদিকের রূপটা একদম অন্যরকম থাকে। হাঁপ ছেড়ে বাঁচলাম বাবা, ট্রেনে উঠে গেছি লক্ষ্মীকান্তপুর লোকাল। ভাবলাম খুব ভিড় হবে, কি করে উঠবো এই ট্রলি নিয়ে। তারপর দেখলাম একদম ফাঁকা, কারণ সাউথের লাইন তো খুব ভিড় হয় সকালে। শিয়ালদা নেমে গেছি 6:29 বাজে এখন, 6:50 ট্রেন। কাঞ্চনকন্যায় যাব। 13 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে। ব্যাগ ট্রলি এগুলো একসঙ্গে লক করার জন্য তালা চাবি আর ওই চেন নিল। ছোট্ট অভিজ্ঞতা হচ্ছে। আচ্ছা, এটা কি তোমাদের সঙ্গে হয়? মানে দাঁড়াও, বাবা ফোন করেছে, ও কথা বলছে, আমিও একটু কথা বলে নিই। যেটা বলছিলাম, শিয়ালদা স্টেশনে তো প্রায় আসি, কিন্তু এই যে আজকের অনুভূতিটা, কোথাও বেড়াতে যাচ্ছি, স্টেশনে দূরপাল্লার ট্রেনগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু আজকে আমি তাতে চড়েছি। ওফ, এই অনুভূতিটা আমি কিভাবে বোঝাই তোমাদের। চেনা জায়গাগুলো যেন এক অন্যরকম অনুভূতি দিতে শুরু করেছে। আমাদের ট্রেনটা একদম 6:50 ছাড়লো। উঠেই গরম গরম চা। আর একটা আমি বাজে কাজ করে ফেলেছি জানো। শাশুড়ি মা একটু আগে ফোন করেছিল, বললো যে তোরা সকালে কি খাবি। তো আমি বললাম যে আমি তো ডিম সেদ্ধ করে নিয়ে এসছি। শুনে বলে হ্যাঁ মানেটা কি, তোরা কোথাও একটা ঘুরতে যাচ্ছিস আর প্রথমেই খাবি ডিম? মনটা খারাপ হয়ে গেল শুনে। আমি তো বুঝতেই পারিনি। আমি জানি পরীক্ষা দিতে গেলে ডিম খেতে নেই, কিন্তু এই যে যাত্রা শুভ অশুভর ব্যাপার রয়েছে, আমি না এতটা ভাবতে পারিনি। আর এ তো বেশ মজা করেই খাচ্ছে, ও অত কিছু মানে না, অত কিছু ভাবেও না। একদিক থেকে সেটা উচিত, অত কিছু ভেবে চললে না জীবনে অনেক কিছুই আবার হবে না। ও হাফ বয়েল ডিম খায়, আমি আবার হাফ বয়েল ডিম খেতে পারি না। যত যাই বলো, ট্রেনে বসে ঘুগনি না খেলে ঠিক জমে না। তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, আমরা কিন্তু ভোর 3টের সময় গুয়াহাটি নামছি। এবার ওখান থেকে মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে করে যাব সোজা শিলং। প্রাইভেট গাড়িতে গেলে না অনেকটা বেশি খরচ হয়ে যায়, পার হেড 200 টাকা করে খরচ হচ্ছে। আর ও এটাই ট্রেনে বসেই করছে, দেখো না, আগে থেকে বুক করলে হয়তো একটু সামনের দিকে সিট পাওয়া যেত, আমরা একদম পেছনের সিটটা পেয়েছি। ট্রেনে উঠে থেকেই এত ঘুম পাচ্ছিল তোমাদের কি বলবো। আহা, ঘুমটা ভাঙলো এত সুন্দর একটা গানে। বোলপুর শান্তিনিকেতন থেকে মনে হয় উঠেছে নেনি। কেমনে ঘরে হবে খাটে, কেমনে ঘরে হবে খাটে, ঘরে তুফান তার উপরে চিলে কুটা, তাতে একে পাগলা বেটা একা একা বসে ঘরে। কি
অসম্ভব ভালো লাগলো। আচ্ছা তোমাদের দেখাই, দাঁড়াও, ট্রেনের এসি কম্পার্টমেন্টে কি কি দেয়। 2টো ব্ল্যাঙ্কেট, 2টো বালিশ আর এত সুন্দর করে কাগজে মোড়া বেডশিট। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমাদের টিকিট কোনোভাবে কনফার্ম হচ্ছিল না, তারপরে এই আর এসি হলো। আর এসি মানে এই জানলার ধারে একটা বেডেই দুজনকে থাকতে হবে। তারপরে ট্রেনে টিটির সঙ্গে আলোচনা করে যেটা বুঝলাম, টিকিট যদি আর এসি হয় তাহলে তার পাশের বেড বা কোনো বেড যদি ফাঁকা হয়ে যায় কিছুক্ষণ পর থেকে, তাহলে সেই বেডটা কিন্তু কনফার্ম তোমার হয়ে যাবে। আমরা তো ভেবেছিলাম রাত্রে হয়তো এই একটা বেডেই অ্যাডজাস্ট করে থাকতে হবে, তারপরে শুনলাম না, নিউ জলপাইগুড়ির পর থেকে একটা সিট ফাঁকা হয়ে যাবে, ওটাই আমরা পেয়ে যাব। আর সন্ধে সন্ধে আমাদের ট্রেন ওখানে ঢুকছে, তাই আর কোনো চিন্তাই রইল না। এখন আমাদের ট্রেন মালদা ঢুকেছে, দেখো কত আম গাছ। কোথাও না আম হলে মালদাতে ঠিক হবেই। এখন দুপুর 1:30 মতো বাজে, না খাবার অনেকক্ষণ আগে দিয়ে গেছে কিন্তু খিদে পাচ্ছিল না। বাপরে, আবার 2টো ডিম দিয়েছে। 2টোই ভেজ নেবো বলেছিলাম, তা ও বললো না, একটা ডিম নাও। এটা আলু ভাজা, এটা মিক্সড সবজি, আচার, ডিম, ডাল আর একটু এক্সট্রা করে ভাত দিয়েছে। ওর দিয়েছে স্যালাড, ফুলকপির তরকারি, ডাল আর আলু ভাজা। ট্রেনে দইয়ের দাম বেশি, 25 টাকা লেখা আছে, দিল 30 টাকা। ট্রেনের খাবার আর কেমন হবে, ওই আচারটা ছিল বলে একটু খেতে পাচ্ছি। কতটা কি কষ্ট করে শেষ করেছি, আর একটুখানি আছে। নিতে বলছি না, রিটার্ন পলিসি নেই। হ্যাঁ, রিটার্ন পলিসি নেই করছে, একটু নিলে কি হয়। আমি নিতে বলছি, দেখো একটুও নিচ্ছে না। এই হচ্ছে স্বামী, কি কষ্ট করে খেলাম। 2টো ডিম ছিল, একটা আমি খেয়ে নিচ্ছি, আর একটা তো খেতে পারে বলো। ডিমটা আমি খাবোই না, দেখি ও কি করে। বিন্দুটা বলো আরেকবার, আমি জোর করে খাইয়ে দেবো। আমি সত্যি খাবো না, আচ্ছা এইটুকু তোমাকেই খেতে হবে। ঠিক আছে, এই কুসুমটা আমি খাবো না, আমি সত্যি খাবো না। সেই খেলো দেখো বেশি বেশি, খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। জানো, আমাদের এই সিটটার পাশে এক বয়স্ক ভদ্রমহিলা ছিলেন বাংলাদেশ থেকে। ওনার আমাদের দুজনকে খুব ভালো লেগেছে, বলছে তোমরা এরকম থাকবে সারা জীবন। ওনার সঙ্গে অনেক গল্প হয়েছে, তবে ভিডিওতে ওনাকে নেওয়া হয়নি। নিউ জলপাইগুড়ি আমাদের ট্রেন ঢুকে গেছে, আর ও স্টেশনে নেমে এই ডালের বড়াগুলো কিনে আনলো। ওই বয়স্ক ভদ্রমহিলাকে আমার খুব ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে আলাপ করানোর, কিন্তু কথা বলতে বলতে হঠাৎই উনি চলে গেলেন। আসলে উনি আর ওনার হাজব্যান্ড দুজনেই ইন্ডিয়া ঘুরছেন। ওনাদের সিট আলাদা আলাদা পড়েছিল, তারপরে অ্যাডজাস্ট করে এক জায়গায় করে নিয়েছে, তাই হঠাৎ করে চলে গেলেন। ডালের বড়ার সাথে সাথে এই চিকেন প্যাটিসটাও নিয়ে এসছে। ডালের বড়াটা তো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এটার না কেমন একটা গন্ধ, আমার খুব একটা ভাল লাগছে না খেতে। এই নিউ আলিপুরদুয়ারে আমার এক বান্ধবী থাকে, তিথি ওর নাম। ডিএলএডে একসঙ্গে পড়তাম। সিট পরিবর্তন করে নিয়েছি, 2টোই আপারে পেয়েছি। ট্রেনে ঘুম কি আর হয়, 2:40 বাজে। ওকে ডাকি, এবারে নামতে হবে আমাদের। এখন ভোর 3টে বাজে, এই সবে নামছি। বাবা মা বলেই ছিল যে ফোন না করতে পারলেও একটা মেসেজ করে দিস যে আমরা নেমে গেছি। এখানে নামতেই ফোনে যে মেসেজটা এলো, ভয় পেয়ে যাচ্ছি। ঝড় বৃষ্টির সম্ভাবনা, এখন তো আবার টিপটাপ করে বৃষ্টি পড়ছে। যে ট্রেনটা আমাদের এতক্ষণের সঙ্গী ছিল, ওই যে চলে যাচ্ছে। এখন আমরা এই স্টেশনেই বসবো কিছুক্ষণ, 7টায় আমাদের বাস। এই ট্রেনের টিকিট যখন কাটা হয় বাড়িতে, ও আমাকে বলছিল জানো আমাদের গুয়াহাটিতে নামাবে তখন 3টে বাজবে। আমি তখন একটু ভয়ই পেয়েছিলাম যে অত রাতে স্টেশনে থাকবো দুজনে, কিন্তু এখানে এসে দেখছি স্টেশনটায় বেশ লোকজন থাকে সারা রাত। আর জানো, আমরা এই যে মেঘালয় ঘুরতে যাচ্ছি, মেঘালয় নিয়ে যে আমরা খুব বেশি কিছু প্ল্যান করেছি তা কিন্তু নয়। ফেরার টিকিটটাও ও কাটেনি, বললো যে যেদিন ইচ্ছে হবে সেদিনই ফিরবো।
আবার ইচ্ছে করেই আমরা মেঘালয়ের কোনো ছবি ভিডিও, ইউটিউবে তো প্রচুর ভিডিও আছে, আমরা খুব একটা যে দেখেছি তা নয়, মানে আমরা চাইছি একদম নিজেরা গিয়ে গিয়ে দেখবো, ওখানকার স্থানীয় লোকেদেরকে জিজ্ঞাসা করব কোথায় কোথায় গেলে ভালো হয়, এটাই আমাদের প্ল্যান। স্টেশন থেকে বেরিয়েই ঠিক ওর ডান দিকেই একটা রাস্তা চলে গেছে, ওখানেই রয়েছে সমস্ত বাস, আর ওখানেই তুমি টিকিট সমস্ত কিছু কাটতে পারবে। আবার অনলাইনে তো পারবি, তবে আমার মনে হয় অনলাইনে কেটে নেওয়াই ভালো। আমরা তো একদম পেছনের সিটটা পেয়েছি, দেখি চলো কেমন সিটটা। অনেকেই আছো যাদের আবার বাসে উঠলে বমি পায়, আবার পেছনের সিট হলে তো আরও বেশি বমি পায়, কিন্তু আমার বাসে উঠলে তেমন একটা কোনো সমস্যা হয় না। তবে আবার পাহাড়ি রাস্তা তো কে জান বাবা কি হয়। ওই যে দুটো সিট পেছনের। মেঘলা ওয়েদার, আমাদের বাস ছেড়ে দিল। আমি ভেবেছিলাম ট্রেনে যে জামাটা পরেছি ওটা চেঞ্জ করে আবার নতুন জামা পরবো, সে তাড়াহুড়োর জন্য আর হলোই না। এবারে এগোচ্ছি শিলংয়ের দিকে। রাস্তায় দাঁড়িয়েছে, জানলা থেকে দেখি মেঘে ঢাকা পাহাড়, কি অপূর্ব লাগছে না। সমতলের মানুষ আমরা, প্রথমবার পাহাড়ি পরিবেশ দেখে না অন্য রকমের অনুভূতি। ওই দেখো গাছের মধ্যে ছোট্ট একটা বাড়ি। আচ্ছা, সামনে ওই যে রাস্তাটা দেখছো, এতটা উঁচু, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে দেওয়াল, ওর উপরে গাড়ি উঠবে কি করে, মানে রীতিমতো ভয় লাগছে, কিন্তু ড্রাইভারের কোনো ভয় নেই, একদম নিশ্চিন্তে চালিয়ে যাচ্ছে। সারা রাত তো তেমন ঘুম নেই, শরীর না চাইলেও মন যে এত চাঙ্গা তোমাদের কি বলি। আঁকা বাঁকা রাস্তা, পুরো সেই মনে হচ্ছে যে ছবিগুলো ফোনে কিংবা বিভিন্ন জায়গায় দেখতে পাই, সেগুলোই যেন কে ভিডিওর আকারে চোখের সামনে চালিয়ে দিয়েছে। আমরা আজকে যে হোটেলটায় থাকবো না, সেটা শিলংয়ের সেন্ট্রাল, মানে ওই পুলিশ বাজার থেকে 15-20 মিনিট মতো দূরে, তাই অনেকটা রিজনেবল। দাঁড়াও নামটা বলছি, উচ্চারণ করাটা একটু টাফ, ল্যাটেই ভিলিন, ভুল ভালো হলে প্লিজ একটু মানিয়ে নিও। আমরা এখন নামলাম বারিক পয়েন্টে। এবারে এখানে তোমাদেরকে একটা কথা বলি, যে প্রবলেমটার কথা তোমাদের প্রথমেই বলছিলাম, এতক্ষণ তো সব ঠিক ছিল, কিন্তু বাস থেকে নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে যেভাবে ধরেছে, বিভিন্ন জন বিভিন্ন রেট বলছেন। এবারে আমরা তো রুটটা চিনিও না। এবারে একজন ট্যাক্সি ড্রাইভার যিনি ড্রিঙ্ক করেছিলেন, উনি এমন করছেন যে ওনার গাড়িতে উঠতেই হবে। আর তোমরা তো জানোই যে ড্রাইভারদের মধ্যে একটা ইউনিটি থাকে। আমি না প্রচণ্ড ভয় পেয়ে গেছি, কি হবে না হবে নতুন একটা জায়গায়। এর মধ্যে খুব ঠান্ডা মাথায় ও সবাইকে বুঝিয়ে একজন ড্রাইভারকে রাজি করালেন, এবং ইনি এতটাই ভালো, তোমাদেরকে কি বলবো। ও ওনার সঙ্গে তো জমিয়ে গল্প করছে। 15-20 মিনিটের রাস্তার জন্য ইনি তো 150 টাকায় রাজি হয়ে গেছেন, কিন্তু ওনারা আরো দাম বলছিলেন। তবে নতুন কোনো জায়গায় গেলে তোমাদেরকে একটাই কথা বলবো, খুব কনসাস থাকবে। আর তোমরা যে নতুন জায়গায় ঘুরতে যাচ্ছ, সেখানকার যে হোটেলটা বুক করবে, সেই হোটেলের যিনি রিসেপশনে থাকবেন তাকে অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করবে, রুটটা জেনে নেবে। ওনারা সবটা তোমাদেরকে গাইড করে দিতে পারবে, যেটা আজকে করলাম আমরা। এর সাথে হোটেলটার গুগল রিভিউ দেখতে কিন্তু ভুলবে না। শেষমেশ আমরা হোটেলে পৌঁছে গেছি। উফ, কি শান্তি লাগছে। এমন তালা চাবি আমি প্রথম দেখলাম, দেখো একটু অন্য রকমের। রুমটা কিন্তু বেশ সুন্দর। রুম চার্জ পার নাইট 1100 টাকা করে নিল। এর সাথে আবার সকালের জল খাবারটা ইনক্লুডেড। ভাবতে পারছো তো কতটা কমে। তবে এটা যদি পুলিশ বাজারের কাছে হতো তাহলে ওই 2500-3000 এরকম প্রায় হয়ে যেত। একটা মতো বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা জোম্যাটোতে অর্ডার করেছিলাম, খাবার চলে এসছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তবে শসা আর গাজরটা কিন্তু আমরা সেই বাড়ি থেকে বয়ে বয়ে নিয়ে আসছি। বাপরে কত রকমের চাটনি দিয়েছে দেখো, সাথে আবার আলু ভাজা, মানে ওই ফ্রেঞ্চ ফ্রাই। বেশ খেতে, কিন্তু একটা জিনিসই বেশি, সেটা হচ্ছে ঝাল। আচ্ছা, ভাতটা কি তোমরা লক্ষ্য করছো একটু অন্য রকমের না, ছোট ছোট। ভাবলাম কেমন লাগবে না জানি, কিন্তু এত ভালো খেতে কি বলবো। সন্ধেবেলা আমি আর ও ব্যালকানিতে বসে দেখছি শিলং শহরটাকে, কি অপূর্ব লাগছে না।
যেন রাতের আকাশে জ্বলছে উজ্জ্বল নক্ষত্র। দিনের বেলায় শিলংকে কেমন লাগে, আর শিলংয়ের আশপাশটা ঘুরবো কাল। ওই রিসেপশনিস্টের সঙ্গে অনেক গল্প করলাম, উনি বেশ অনেকগুলো জায়গার কথা বললেন, তার মধ্যে আছে একটা ঝর্ণা যেটা নাকি খুব সুন্দর। ওই ঝর্ণা দেখতে তো অবশ্যই যাব। রাতের সবজি ভাত জোম্যাটো থেকে এলো, খেয়ে দিয়ে দারুণ করে প্ল্যান করব। আর হ্যাঁ, পরের দিন চারপাশটা ঘোরার জন্য যে গাড়িটা আমরা বেছে নিয়েছি সেটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস। কোন গাড়ির কথা বলছি জানতে পারবে পরের এপিসোডে। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।